ক্লাস 12 এর জন্য একটা চরম সুখবর। আজকে এই স্যারকে আমরা পেয়ে গিয়েছি। ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টারের যে ইংরেজি টপিকগুলো আছে, স্যার হচ্ছেন ইংরেজি স্যার। উনি সেই ইংরেজি বিষয়গুলো নিয়ে তোমাদের কাছে উপস্থাপন করবেন। তো তোমরা এই ক্লাসটা দেখতে থাকো। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এবার স্যার বলবেন। যেমন স্যার আপনি হুম, কিছু বলুন। হুম। আমার ছাত্র অরূপ সেন আমার দীর্ঘদিনের ছাত্র। তা ও আমাকে দীর্ঘদিন থেকেই বলছে যে স্যার আপনি একটা করুন, আপনার একটা ভিডিও, একটা ক্লাস 12-এর জন্য বা 11-এর জন্য। তা আমি শেষ পর্যন্ত রাজি হলাম, কারণ ছাত্রের আমার চাহিদা খুবই বেশি, অর্থাৎ আমাকে দীর্ঘদিন ধরে উনি বলে যাচ্ছেন। তা উনি একজন সফল শিক্ষক। তা আজকে আমি ঠিক করেছি যে আমি ক্লাস 12-এর যে দুটি কবিতা আছে তার মধ্যে ইউলিসেস, আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসেস কবিতাটার ব্যাপারে একটু আলোচনা করব। তোমাদের যারা ছাত্রছাত্রী আছো 12-এর, আশা করি ভালো লাগবে। যদি কোনো মতামত থাকে তোমরা অবশ্যই জানাবে। তা ইউলিসেস কবিতাটা যেতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে একটু ব্যাকগ্রাউন্ডে, পিছনে হাঁটতে হবে, কারণ বুঝতে গেলে, চরিত্রটা বুঝতে গেলে ইউলিসেসের একটু ব্যাকগ্রাউন্ডে আমাদের যেতে হবে। আমরা জানি পৃথিবীতে কয়েকটা মহাকাব্য আছে। সেই মহাকাব্যগুলোর মধ্যে আমাদের যেমন রামায়ণ মহাভারত, তেমনি গ্রিক দেশের আছে ইলিয়াড এবং ওডিসি, বিখ্যাত কবি হোমারের লেখা। সেই ইলিয়াডের একটা চরিত্র এখানে ইউলিসেস। যদিও চরিত্রটার নাম অডিসিউস এবং ল্যাটিন ভাষায় ইউলিসেস, এই চরিত্রটা এসেছে কিন্তু ইলিয়াড থেকে। ইলিয়াডটায় কি আছে? আমরা জানি যে যখনই কোনো মহাকাব্য রচিত হয়েছে বা যখনই কোনো যুদ্ধ বিগ্রহ ঘটেছে, তখন বেশিরভাগ দেখা যায় তার পিছনে ভূমি কিংবা নারী, এই দুটোর একটা গুরুত্ব থাকে। অর্থাৎ যদি আমরা কোনো যুদ্ধ বা লড়াইয়ের অ্যানালিসিস করতে বেরোই, তাহলে দেখবো সেখানে পিছনে কোনো ভূমি আছে কিংবা কোনো নারী আছে। যেমন আমাদের দ্রৌপদীকে নিয়ে মহাভারতের কাহিনী হয়েছিল, সীতাকে নিয়ে হয়েছিল রামায়ণের কাহিনী, তেমনি ইলিয়াডেও যে ঘটনাটা নিয়েছিল সেটা হয়েছিল হেলেনকে নিয়ে। শুধু যে হেলেনকে নিয়েই হয়েছিল তা নয়, তার পেছনে একটা সাম্রাজ্যবাদী শক্তির ব্যাপারটা থাকে, একটা দেশের সম্পদের ব্যাপার থাকে, অর্থনৈতিক ব্যাপারটাও থাকে, সেখানে রাজনৈতিক টানাপোড়েনে থাকে। তা ইলিয়াডের যে কাহিনী, সেই কাহিনীটা ওই ট্রোজান ওয়ারের উপর, অর্থাৎ ট্রয় এবং গ্রিস, এই দুটো দেশের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। সেই ভয়ঙ্কর যুদ্ধের পরিণতিতে গ্রিসরা জয়লাভ করেছিল এবং সেখানে যে প্রধান সেনাপতি ছিলেন অ্যাকিলিস, সেই অ্যাকিলিসের প্রধান সহযোদ্ধা ছিলেন অডিসিয়াস। সেই অডিসিয়াস, ল্যাটিন নামে তাকে ইউলিসেস বলে চেনা হচ্ছে। তাহলে তিনি ওই গ্রিকদের যে জয় ট্রোজান ওয়ারের, সেই জয়ের একটা বড় নায়ক এবং যুদ্ধের একটা বড় পরিচালক ছিলেন। এবং অ্যাকিলিসকে, সেনাপতি যিনি ছিলেন, তাকে যথেষ্টভাবে সব দিক থেকে সহযোগিতা করেছিলেন এবং খুব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন। তা সেই অডিসিউসকে নিয়ে ইলিয়াড রচিত হয়েছে ট্রোজান ওয়ারটার উপর। তারপর ওডিসিটা রচিত হয়েছে ওই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর, যখন অডিসিউস ফিরে আসছেন বিভিন্ন দেশ ঘুরে, তার সঙ্গী সাথীদের নিয়ে, বিভিন্ন দেশের অভিজ্ঞতা, বিভিন্ন অ্যাডভেঞ্চারাস বিভিন্ন ঘটনা, সেটা নিয়ে ওডিসি। সেই ওডিসির ঘটনার পর এসে হোমার করেছেন কি, ওডিসিউস যিনি ছিলেন ইথাকার রাজা, সেই গ্রিস দেশের অন্তর্গত, সেই ইথাকার রাজত্বে এনে তিনি তার কাহিনীটা ওডিসি শেষ করে দিয়েছেন। এখন আলফ্রেড লর্ড টেনিসন ইনি করলেন কি, এনার কিন্তু এই অ্যাডভেঞ্চার প্রিয় অডিসিউসকে একটা সাধারণ 8-5টা রাজার মতো এনে এক জায়গায় থিতু করে দিতে, অর্থাৎ এই নিয়ে তার জীবনটা কাটিয়ে দেওয়ার তার পছন্দ হয়নি। এর পেছনে কিছুটা ব্যাকগ্রাউন্ডও ছিল। কারণ তখন যে সময়কাল, অর্থাৎ আলফ্রেড লর্ড টেনিসনের যে সময়কাল কবির, সেই সময়কালটা ছিল ভিক্টোরিয়ান এজ, অর্থাৎ রানী ভিক্টোরিয়ার সময়কাল। তা সেই সময়টাতে ব্রিটিশাররা তারা বিভিন্ন দেশ পরিক্রমায় বেরিয়েছিল, অর্থাৎ বিভিন্ন দেশ তারা অ্যাডভেঞ্চার প্রিয় ছিল এবং বিভিন্ন দেশে তারা নিজেদের আধিপত্য কায়েম করার তারা একটা চেষ্টা করতো। যেমন আমাদের ব্রিটিশরা আমাদের দেশেও এসেছিলেন, তারাও আমরা 200 বছর পরাধীন ছিলাম প্রায়। তা সেইভাবে বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়েছিলেন। সেই অ্যাডভেঞ্চার প্রিয়টাতে
প্রিয়টাকে তার অ্যাডভেঞ্চারাস যে তাদের মানসিকতা, সেই মানসিকতাটার একটা সামাজিক প্রেক্ষাপটও ছিল ভিক্টোরিয়ান এজে, এবং তার সাথে ছিল সাম্রাজ্যবাদী শক্তির একটা বিস্তার। এই বিস্তার থেকে লর্ড টেনিসন তখন এই অডিসিয়াস চরিত্রটাকে নিয়ে একটি ড্রামাটিক মনোলগ লেখেন, যে ড্রামাটিক মনোলগটা ক্লাস 12-এর পাঠ্যাংশে সেমিস্টার 3-তে আছে। এখন এই অ্যাডভেঞ্চারের সঙ্গে আমরা সাধারণত ভারতবাসীরা বিশেষ একটা পরিচিত খুব একটা নই, কারণ আমরা কোনো দেশে আক্রমণ করিনি, কোনো দেশে যুদ্ধে যাইনি। যদি মহাভারতের কথা সত্য ধরে নিতে হয়, তাহলে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের পর আমাদের দেশ আর কোনো বড় যুদ্ধে যায়নি, যার ফলে আমরা বেশিরভাগই শান্তিপ্রিয় বা অন্য দেশের অনাক্রমে বিশ্বাসী। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে সেগুলি ঘটেনি। তারা সবসময় তাদের অ্যাডভেঞ্চারাস লাইফটাকে নিয়ে তারা বিভিন্ন দেশে আধিপত্য কায়েম করেছে, সাম্রাজ্যবাদী শক্তির বিস্তার ঘটিয়েছে এবং যুদ্ধ বিগ্রহের সঙ্গে সর্বদাই তারা জড়িত ছিল। ফলে তাদের এই সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ যে জীবন, এই জীবনটা সেই যুগে খুব একটা ছিল না। তারা অ্যাডভেঞ্চারটাকে ভালোবাসতো, যেখানে জীবন মৃত্যু পায়ের ভিত্ত চিত্ত ভাবনাহীন, এই একটা মানসিকতা তাদের সবসময় কাজ করত। সেইটা লর্ড টেনিসনের অডিসিয়াসকে নিয়ে এসে ইথাকার রাজা সাজিয়ে বসিয়ে দেওয়াটা ঠিকমতো তার পছন্দ হয়নি, এবং সেই যুগের মানসিকতাটাকে ডেভেলপ করার জন্য তিনি ড্রামাটিক মনোলগ আকারে ব্ল্যাঙ্ক ভার্সে লেখা একটা কবিতা 70 লাইনের আমাদের এই কোর্সে এখানে আছে, এবং সেই টেনিসনের লেখা কবিতাটা আমরা বুঝবো বা জানবো। এখন এই অডিসিয়াস যখন ফিরে এলেন, যিনি অন্য নাম অর্থাৎ ইউলিসেস যে নামে আমাদের কবিতাটা আছে, এই কবিতাটায় তাকে নিয়ে আসা হচ্ছে ইথাকার রাজা হিসেবে, এবং ইথাকার রাজা থাকাকালীন 3 বছর রাজত্ব করার পর তার মনে হলো যে আমি যে অ্যাডভেঞ্চার করে এসেছি, সেই অ্যাডভেঞ্চার এই এখানকার আমার যে আনসিভিলাইজড বা অশিক্ষিত যে প্রজা, এরা বুঝবে না, বা এই যে রাজা হওয়া, এই যে সুখের শান্তিতে একটা অলস জীবন, এটা তার পছন্দ ছিল না। আলফ্রেড টেনিসনের হাতে তিনি তখন ইউলিসেসকে আরো অ্যাডভেঞ্চারের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। ঠিক এইরকমই একটা ঘটনা হয়েছিল আমরা যখন দেখি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদকে ওইভাবে হত্যা করাটা লক্ষণ কর্তৃক হত্যা করাটা তার পছন্দ হয়নি। তিনি সেই জায়গায় দাঁড়িয়ে মেঘনাদকে নায়ক করে তিনি একটা অমৃতাক্ষর ছন্দ, যাতে ইংরেজিতে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, সেখানে তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন। তা সেই রকমই ইউলিসেসও ওই রকম একটা ব্ল্যাঙ্ক ভার্সের উপর রচিত 70 লাইনের একটা কবিতা, 3টে প্যারাগ্রাফে তার ভাগ আছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউলিসেসকে, যে ইউলিসেস যিনি এসে ইথাকার রাজা হলেন, রাজা হওয়ার পর তার কিন্তু আর সেই জীবনটা ভালো লাগছে না, কারণ তার রক্তে আছে অ্যাডভেঞ্চার। যেখানে এই সুস্থ রাজা হওয়া, শান্তিপ্রিয় রাজা হওয়া, তা আবার যে সমস্ত মানুষ, যে সমস্ত প্রজা তখনকার দিনে তারা ছিল প্রচন্ড অশিক্ষিত, তারা এত অ্যাডভেঞ্চার বোঝে না, এত যে এই দুঃসাহসিকতাপূর্ণ অভিযানের সম্বন্ধে পরিচিত নয়, অর্থাৎ অডিসিয়াস যে কত বড় একটা নেতা যোদ্ধা সে সম্বন্ধে তাদের খুব একটা ধারণা তাদের থাকার কথাও নয়। তারা সাংসারিক যেমন মানুষ, শান্তিপ্রিয় মানুষ, কোনো রকমে এই খাওয়া পড়া এইটা নিয়েই তারা ব্যস্ত, সামান্য জিনিস নিয়ে খুঁটিনুটি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা এই নিয়ে ব্যস্ত থাকতো। তা অডিসিয়াস সেটা পোষালো না, বা আলফ্রেড লর্ড টেনিসন তাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসছেন। এবং সেখানে প্রথমে যে 3টে স্ট্যাঞ্জায় ভাগ আছে ইউলিসেস কবিতাটায়, ফার্স্ট স্ট্যাঞ্জাটাতে উনি বলতে চাইছেন যখন ইথাকার তিনি রাজা হলেন, তারপর কেন তার এটা ভালো লাগছে না, এর একটা ডেসক্রিপশন দেওয়া আছে। তারপরের স্ট্যাঞ্জাতে তিনি চলে যাচ্ছেন যে রাজার তো একটা দায়িত্ব আছে, সেই রাজা তার টেলমেকাস, তার যে ছেলে, তাকে তিনি সেই দায়িত্বটা অর্পণ করে চলে যেতে চাইছেন, এবং টেলমেকাস যে যোগ্য ব্যক্তি তার একটা পরিচয় সেকেন্ড প্যারাগ্রাফে দেওয়া আছে। আর থার্ড প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি আমরা, যেটা লর্ড টেনিসনের ইচ্ছা যে ইউলিসেসকে আমি আরো অ্যাডভেঞ্চারের দিকে নিয়ে যাব, সেইখানে তিনি তার পুরনো সহযোদ্ধা যারা আছেন, যদিও বয়স হয়েছে, তাদের যথেষ্ট বয়স হয়েছে, দৈহিক সামর্থ্য তাদের কমেছে, কিন্তু মনটা তাদের তখনও অ্যাডভেঞ্চার থেকে সরে আসেনি। তখন আবার নতুন করে একটা অভিযানের সহযোদ্ধাদের নিয়ে বেরিয়ে পড়ার একটা চেষ্টা বা আকুতি তিনি সেখানে প্রেজেন্ট করছেন আমাদের এই কবিতাটার মধ্যে দিয়ে। এবং সেখানে কেন তার সেই জীবন ভালো লাগছে না এবং কেন সামনে তিনি অ্যাডভেঞ্চারের দিকে যেতে চান, তার একটা ডেসক্রিপশন ইউলিসেস কবিতাটাতে আমরা পাব। তা এইটা গেল তার প্রেক্ষাপট।
এই প্রেক্ষাপটে ভিক্টোরিয়ান এজের কবি আমাদের আলফ্রেড লর্ড টেনিসন খুব যথেষ্ট যোগ্যতার সঙ্গে উনাকে আমাদের স্মরণ করতে হবে এই কারণে, কারণ ড্রামাটিক মনোলগ তার হাতে সত্যি করেই সার্থকতা পেয়েছিল। এই ড্রামাটিক মনোলগ কবিতার ক্ষেত্রে কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। ড্রামাটিক মনোলগ, লগ মানে হচ্ছে কথা, যখন কথোপকথন হয় তখন দুজন থাকে বলে ওই জন্য বলে ডায়লগ। যখন একা কোনো ব্যক্তি কথন হয় অর্থাৎ একা কোনো কিছু যখন বলেন একটাই চরিত্র, তখন সেটা হয় মনোলগ। এই মনোলগের ক্ষেত্রে পাঠক বা শ্রোতা কোনো রেসপন্স কখনো করবে না, অর্থাৎ যাদের উদ্দেশ্যে কবিতাটা বলা হবে তারা একক ব্যক্তি হতে পারেন বা অনেক ব্যক্তি হতে পারেন, কিন্তু তারা কোনো রেসপন্স করবেন না, কারণ রেসপন্স করলে সেটা কিন্তু মনোলগ থাকে না, সেটা হয়ে যায় ডায়ালগ। তা ডায়ালগ মানে মনোলগের ক্ষেত্রে ডায়ালগের কোনো স্থান নেই। তা সেখানে উনি মনোলগ অর্থাৎ একক তার বক্তব্যটা তিনি প্রকাশ করেছেন ওই 70 লাইনের কবিতায়, এবং অবশ্যই সেখানে ব্ল্যাঙ্ক ভার্স, আমাদের মাইকেল মধুসূদন দত্ত যার নাম দিয়েছিলেন অমিত্রাক্ষর ছন্দ, সেই ছন্দের মধ্যে দিয়ে তিনি প্রকাশিত করেছেন। তা আজকে এই বিষয়টার আমাদের পুরনো যে তার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এর যে মিনিং বা কবিতাটা পড়া এবং তার অর্থ এবং কঠিন জিনিসগুলো বোঝা, সেই সাথে ফিগার অফ স্পিচকে বুঝতে শেখা, কারণ ফিগার অফ স্পিচটা মাধ্যমিক কোর্স পর্যন্ত ছিল না, 11-12 এই ফিগার অফ স্পিচটা এসেছে, সেটাও আমাদের কবিতার ক্ষেত্রে একটু ভালো করে জানতে হবে। এই নিয়ে পরবর্তীকালে আমি আর একটা বিশেষ ক্লাস আমি করব। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেকটা, বা বোঝার চেষ্টা করতে হবে, কারণ পড়াশুনোর মতনই করতে হবে, কারণ পড়াশুনো করাটাই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের কাছে একমাত্র হাতিয়ার। মানে এটাকে মানে অগ্রাহ্য করলে হবে না। যেমন একটা প্রবণতা এখন দেখা যাচ্ছে যে না পড়া, এই না পড়ার অভ্যাসটা কিন্তু তৈরি করা ঠিক নয়। পড়ছি যখন আমাকে সেই কাজটা ঠিক করতে হবে, ঠিক করে সেই পড়াশুনোর কাজটাই করা আমরা আশা করব। আর শিক্ষকরা তোমরা যতই বলো না কেন, শিক্ষকরা মূলত একজন ড্রাইভারের মতো গাড়ির, যদিও আমি কাউকে অসম্মান করছি না কোনো পেশাকে। আর মাস্টারমশাইরা অনেকটা হেল্পার বা খালাসির মতো, অর্থাৎ স্টিয়ারিংটা কিন্তু থাকবে তোমাদের হাতে। মাস্টারমশাইরা তোমাদেরকে গাইড করতে পারেন, তোমাদেরকে ঠিক পথের নির্দেশ দেবেন। তোমরা যদি স্টিয়ারিংটা না শুনে উল্টো পাল্টা ঘুরিয়ে দাও, তাহলে কিন্তু সে শিক্ষা বুঝতেই পারছো যে সেটা খুব বেশি এগুতে পারে না, এবং সেই বাসের অ্যাক্সিডেন্ট হয়ে যায় সম্ভাবনা বেশি, কারণ সেখানে হেল্পারের ভূমিকা যদি নগণ্য হয়ে যায়, তাহলে সেখানে স্টিয়ারিং যাদের হাতে তারাই সেই জায়গাটা যদি ঠিকমতো না ধরে, তাহলে পরিবহন ঠিকমতো হবে না, শিক্ষা ব্যবস্থাটাও ঠিকমতো চলবে না, বা তোমাদের শেখার জায়গাটাও ঠিকমতো হবে না। তা আশা করব যে তোমরা সেই জায়গা থেকে নিজেদেরকে বের করে নিয়ে এসে তোমরা এই পাঠ্যে অংশগ্রহণ করবে এবং বোঝার চেষ্টা করবে। তা সকলে ভালো থেকো। তা আজকে এই পর্যন্ত।